আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেশের পরিস্থিতি একটু খারাপ, অর্থাৎ বৈরী আবহাওয়া। আমার এখানেও বিদ্যুৎ ছিল না, এখন আসছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় হয়তো বিদ্যুৎ নেই বা নেট ঠিকঠাক মতো নেই, তারপর আমাদের ক্লাস চালিয়ে যেতে হবে। আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা, আশা করছি ক্লিয়ার আছে। যাদের কমেন্টের জন্য ক্লাস দেখতে অসুবিধা হয় তারা কমেন্ট ধরে ডানে বামে স্ক্রল করবেন, মানে টান দিবেন। ডানে অথবা বামে কমেন্ট ধরে যদি টান দেন তাহলে কমেন্টটা স্কিপ হয়ে যাবে। আর সবাই সবসময় ফেসবুকের মূল অ্যাপস ব্যবহার করবেন, লাইট অ্যাপস দিয়ে কখনো ক্লাস দেখবেন না। আমি কি তাহলে শুরু করতে পারি? শুরু করে দেই, আর অপেক্ষা না করি। ওকে, তাহলে শুরু করে দিচ্ছি। আজকে একটু বড় বড় প্রশ্ন সমাধান করব। এর আগের ক্লাসে আমরা 3টা ক্লাস নিলাম, 3টা ক্লাসে বিভিন্ন টপিক শেষ করছি। আজকে একটু বড় বড় অঙ্ক সমাধান করব। এখানে শর্টকাটে কিভাবে করবেন সেটাও দেখাবো, রিটার্ন নিয়মে কিভাবে করবেন সেটাও দেখাবো। দুইটাই ভালো করে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে বড় বড় প্রশ্নগুলো দেখাবো, ধৈর্য সহকারে আস্তে ধীরে বোঝাবো, কোনো তাড়াহুড়া করা যাবে না। এখন আমরা দেখব যে 2 অঙ্কের একটা সংখ্যার স্থান বিনিময়ের ফলে বৃদ্ধি পায় হ্রাস পায় এই সংক্রান্ত প্রশ্ন থেকে কিভাবে সংখ্যা বের করতে হয়। তো আগে বুঝতে হবে স্থান বিনিময় কি। আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় এই জিনিসটার মানেটা কি। এইটা আগে বুঝবো আমরা, যে স্থান বিনিময় জিনিসটা আসলে কি। ধরেন আমি লিখলাম 27, এটা 2 অঙ্ক বিশিষ্ট, মানে 2 অঙ্কের একটি সংখ্যা, তাই না? এটাকে আমরা বলি এককের অঙ্ক, এটাকে আমরা বলি দশকের অঙ্ক, তাই তো? তাহলে 27 হলো একটা 2 অঙ্কের সংখ্যা। এখন দাদা ভাই, আমি যদি বলি যে এই অঙ্কটা স্থান বিনিময় করবে, তার মানেটা কি? তার মানে হলো 27 এককের ঘরে, এ আসবে দশকের ঘরে, 2 আসে দশকের ঘরে, এ যাবে এককের ঘরে। 27-এর স্থান বিনিময় করলে হয় 72। এবার দেখেন 2 হলো একক, 7 হলো দশক। তাহলে স্থান বিনিময় মানে কি? অঙ্কদ্বয়ের স্থান বিনিময় মানে স্থান পজিশনটা চেঞ্জ করবে। এককের স্থানের অঙ্কটা যাবে দশকের জায়গায়, দশকেরটা যাবে এককের জায়গায়। 7 ছিল এককের ঘরে, সে আসছে দশকের ঘরে। 2 ছিল দশকের ঘরে, সে আসছে এককের ঘরে। আমি যদি বলি 36, এর স্থান বিনিময় কী হবে? 63। জাস্ট উল্টো করে লিখবো। আপনারা কমেন্টে বলেন 92 এর স্থান বিনিময় করলে কত হবে, এটা কমেন্টে জানাবেন। 92 এর স্থান বিনিময় করলে কত হবে একটু কমেন্টে সকলে জানাই দিই। 92, একটু কমেন্টে জানাবো সবাই, 92 এর স্থান বিনিময় করলে কত হবে? ওকে, 92 এর স্থান বিনিময় করলে কত হবে? 29, তাই না? 2 আসবে আগে, 9 যাবে পরে। তাহলে স্থান বিনিময় জিনিসটা মনে হয় আমরা বুঝতে পারছি, তাই না? স্থান বিনিময় এই জিনিসটা মনে হয় আমরা বুঝতে পারছি। তো প্রথমে আমরা দেখব যে এমসিকিউ পরীক্ষায় এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করবেন। প্রথমে আমি এমসিকিউ স্টাইল দেখাবো, তারপর আমি লিখিত স্টাইল দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আমি এমসিকিউ স্টাইলে যেতে চাই। একটু ভালো করে খেয়াল করতে হবে। এই প্রশ্নগুলো অপশন থাকলে অপশন টেস্টের মাধ্যমে কম সময় সমাধান করতে হয়। এগুলো যদি প্রাইমারি, বিসিএস, প্রিলি, নিবন্ধনে আসে
তাহলে অবশ্যই আপনাকে অপশন টেস্ট করতে হবে, কারণ এই ম্যাথগুলার লিখিত নিয়ম অনেক বড়, আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে, যার কারণে আমরা এমসিকিউ পরীক্ষা আসলে এগুলো অপশন টেস্ট মানে টেকনিক্যালি করার চেষ্টা করবো, টেকনিক্যালি করি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুইটার যোগফল 12, সংখ্যা দুইটা কত? এই প্রশ্নে ভাই দুইটা শর্ত আছে, একটা হলো স্থান বিনিময়ের ফলে 54 বেড়ে যাবে, আর হলো অঙ্ক দুইটা যোগ করলে 12 হবে। তো অঙ্ক দুইটা যোগ করলে 12 হবে, এটা একটু আমরা চেক করি। যেমন এই সংখ্যাটায় দুইটা অঙ্ক আছে, 5 আর 7, 5 আর 7 যোগ করলে হয় 12, 7 আর 5 যোগ করলে হয় 12, 9 আর 3 যোগ করলে হয় 12, 9 আর 3 যোগ করলে হয় 12। তার মানে এই 2 নাম্বার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী আমি কোনো অ্যান্সার পাচ্ছি না, মানে আমি কাউকে আইডেন্টিফাই করতে পারতেছি না। তাহলে আমাকে 1 নাম্বার শর্তের সহায়তা নিতে হবে। তো আমি ক নাম্বার অপশনটা চেক করি। ক নাম্বার অপশনে আছে 27। তো 27 এই সংখ্যাটা স্থান বিনিময় করলে কত হবে? 75। মনে করেন আপনার পকেটে 57 টাকা ছিল, কোনোভাবে আপনি 75 টাকা করছেন, তাহলে কত টাকা বৃদ্ধি পাইছে? 57 থেকে 75 হওয়া মানে কত বৃদ্ধি পাওয়া? বিয়োগ করে দেখেন, 18 বৃদ্ধি পাওয়া। বাট প্রশ্নে বলছে 54 বৃদ্ধি পাবে, বাট এখানে 18 বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক নাম্বার অ্যান্সার না। খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে বলছে কি 75। 75 এই সংখ্যাটার স্থান বিনিময় করলে কত হয়? 57। আপনার কাছে 75 টাকা ছিল, 57 টাকা হইলো, এটা কি বাড়লো নাকি কমলো? কমে গেছে, তাহলে আমাকে বলছে বৃদ্ধি পাবে, এখানে তো অলরেডি 18 কমে গেছে, তাহলে কমলে হবে না, খ নাম্বার অপশন বাদ, বাড়তে হবে। এবার গ নাম্বার অপশনে যাই। 39, আপনার কাছে 39 টাকা মনে করেন ছিল, এর স্থান বিনিময় করলে হবে 93 টাকা। তো 39 থেকে 93 হওয়া মানে কত বৃদ্ধি পায়? এটা বিয়োগ করে দেখেন, 54। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। মানে গ নাম্বার অপশনের সংখ্যাটি প্রশ্নের দুইটি শর্তই মানে, অর্থাৎ এই দুইটা যোগ করলে 12 হয়, আবার এই সংখ্যাটা স্থান বিনিময় করলে আগে ছিল 39, এখন হইল 93, তার মানে 54 বৃদ্ধি পাইছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্ন হইতে পারে এটা কেন অ্যান্সার নয়? 93 কেন অ্যান্সার নয়? 93 থেকে এটা স্থান বিনিময় করলে হবে 39, এটা কি বাড়লো নাকি কমলো? এখানে কমে যায়, মানে হ্রাস পায়, হ্রাস পাইলে হবে না, বৃদ্ধি পাইতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বার অপশন। এইভাবে করে আমরা এমসিকিউ পরীক্ষায় অ্যান্সার করব। এখন আমি দেখাবো এটা লিখিত নিয়ম, রিটার্ন নিয়মটা কি। এমসিকিউ স্টাইলটা কিন্তু খুব সহজ, এটা সবাই বুঝবেন। যারা পরে যুক্ত হয়েছেন সবার উদ্দেশ্যে আমি আরেকবার ছোট্ট করে রিপিট করে আসতে চাই। ছোট্ট করে রিপিট করি, ধৈর্য ধরেন। মানে ধরেন ক নাম্বার অপশনের সংখ্যাটা নিলাম, এটা স্থান বিনিময় করলে 75, তাহলে আগে ছিল 57, এখন হলো 75, মানে 18 বৃদ্ধি পায়। 18 বৃদ্ধি পেলে হবে না, 54 বৃদ্ধি পেতে হবে। গ নাম্বার অপশনের সংখ্যাটি আগে ছিল 39, এখন হবে 93, তার মানে 54 বৃদ্ধি পাবে। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমি লিখিত নিয়মটা দেখাবো, ধৈর্য ধরে লিখিত নিয়মটা শিখবো, ঠিক আছে? 2 ডিজিটের মধ্যে হয় না, 3 ডিজিট 4 ডিজিট স্থান বিনিময় হইতে পারে। পরীক্ষায় 2 ডিজিট থেকে প্রশ্ন হয়, এই আর কি কথা, ঠিক আছে? ওকে, এবার আমরা এই প্রশ্নটা লিখিত নিয়ম দেখব, একটু ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। তো 2 অঙ্কের একটা সংখ্যায় এককের অঙ্ক থাকে, দশকের অঙ্ক থাকে। তো আমরা তো ভাই জানি না, ধরে নিব একক দশক দুইটাই থাকে, দুইটা ধরে নিব। তাহলে আমরা দশকের অঙ্কটা ধরে নিব। মানে আমি এখন লিখিত নিয়ম দেখাচ্ছি। ধরি দশক স্থানীয় অঙ্ক এক্স, ধরে নিলাম যে দশক স্থানীয় অঙ্কটা হবে এক্স। এবার একটা মজার ব্যাপার দেখেন, বলছে কি অঙ্ক দুইটা যোগ করলে 12 হয়, তার মানে যে দশকের অঙ্ক আর এককের অঙ্ক যদি আমরা যোগ করি তাইলে হবে 12, তাই না? তাহলে এবার যদি দশকের অঙ্কটা আমি এক্স ধরি, এককের অঙ্কটা কত বের হয় বলেন তো? তাহলে এককের অঙ্কটা হবে কত? এই এক্সটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ দুইটার যোগফল যদি 12 হয়, তা দুইটার মধ্যে একটা যদি এক্স হয়, তাহলে 12 থেকে এক্স বিয়োগ করলে আর একটা সংখ্যা, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক পাওয়া যাবে। এটা মুখে বের করা যায়, তারপরও আমি বের করে দেখাইলাম। মানে এটা মুখে বের করা যায় যে দশক স্থানীয় অঙ্কটা যদি আমরা এক্স ধরি, তাহলে এককটা হবে 12 মাইনাস এক্স, কারণ দুইটার যোগফল 12, তাহলে 12 থেকে আগের অঙ্কটা বিয়োগ করলে আর একটা অঙ্ক পাবো। অথবা এভাবে চিন্তা করতে পারেন, প্রশ্নে দেওয়া আছে দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যোগ করলে হবে 12, দশকটা যদি এক্স ধরি, একক হবে 12 মাইনাস এক্স। এখানে কথা শেষ। এবার আসি মূল আলোচনায়। মূল আলোচনা বলতে আবার কি বোঝায় ভাই? দেখেন, আচ্ছা ধরেন আমি লিখলাম 12, ধরেন আমি লিখলাম 12, এই 12
1 আর 2 মিলে 12, এটা আমি কীভাবে বলি, এটা কীভাবে সৃষ্টি হয়, কীভাবে তৈরি হয় বলতে পারেন? মানে 12 আমরা কীভাবে পাই? ধরেন 1 আর 2 দিয়ে 12 কীভাবে পাই? এটা নিয়মটা হলো আমরা 12 যেভাবে পাই, এটা হলো এককের অঙ্ক, এটা হলো দশকের অঙ্ক। এককের অঙ্কের সাথে আমরা 1 গুণ করি, আর দশকের অঙ্কের সাথে আমরা 10 গুণ করি। তাহলে 2 আর 10 মিলে এভাবে করে 12 হয়, তাই না? অর্থাৎ 2 অঙ্কের একটি সংখ্যার গঠন করার প্যাটার্নটা আসলে কি সেটা একটু আমরা দেখবো এখন। প্যাটার্নটা দেখেন, অতএব সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ। এইটা করার পর কিন্তু আমরা সংখ্যা পাই। এটা যারা বুঝি নাই, যেমন আপনি 39 এই সংখ্যাটা কিভাবে আপনি বানাইলেন, মানে 3 আর 9 লেখার পর কেন 39 বলতেছেন? দেখেন, এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক। তাহলে দশকের অঙ্কের সাথে হবে 10 গুণ, এককের অঙ্কের সাথে হবে 1 গুণ, এভাবে করে হবে 39। এই বিষয়টা কি বোঝেন? তাহলে এই ফরম্যাটটা সবাই শিটে বা নোট খাতায় লেখেন। এই ফরম্যাটটা সবাই শিটে বা নোট খাতায় লেখেন, যে আমরা একটা অঙ্ক দিয়া বা দুইটা অঙ্ক দিয়ে আমরা কিভাবে সংখ্যা বানাই, এভাবে বানাই। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক কত? এক্স। তাহলে এখানে হবে এক্স গুণন 10। আর একক স্থানীয় অঙ্ক কত? 12। তাহলে 12 মাইনাস এক্স। এই যে দেখেন, একক স্থানীয় অঙ্ক 12 মাইনাস এর সাথে 1 গুণ হবে। এখানে হচ্ছে 10x, এখানে হয় হচ্ছে 12 মাইনাস এক্স, তাই না? তাহলে 10x আর 10x থেকে একটা এক্স বিয়োগ করলে 9x থাকবে, 9x প্লাস 12। এটা হলো আমার মূল সংখ্যা, এটাই আমি বের করবো, তাই না? এবার বলছে কি, অঙ্কদা স্থান বিনিময় করলে, তাহলে স্থান বিনিময় করলে আমাদের নতুন সংখ্যাটি কত হবে? নতুন সংখ্যাটি তাহলে আমাদের ফরম্যাটটা ছিল এরকম, যে দশক স্থানীয় অঙ্ক গুণন 10 আর একক স্থানীয় অঙ্ক গুণন 1, এটা আমাদের ফরম্যাট ছিল। এখন দেখেন, স্থান বিনিময় মানে কি, যে দশকের অঙ্কটা যাবে এককের ঘরে, এককেরটা যাবে দশকের ঘরে। তাহলে এটা হলো এককের অঙ্ক, এটা হলো দশকের অঙ্ক। এই এককের অঙ্কটা কোথায় আসবে? দশকের ঘরে আসবে, 12 মাইনাস এক্স গুণ হবে 10। আর এককের অঙ্কটা কোথায় যাবে? এই যে এককের অঙ্কটা দেখেন, মানে এককের অঙ্কটা আমরা দশকের জায়গায় নিয়ে আসলাম, দশকেরটা চলে যাবে এককের জায়গায়। এককের অঙ্ক কত? এক্স গুণন 1। যারা বুঝি নাই, এক্সটা কি ছিল? দশক, এ আসছে এককের জায়গায়। এটা কি ছিল? এই জিনিসটা কি ছিল? একক হয়ে গেল দশকের জায়গায়। আর একবার স্থান বিনিময়, এটা আমাদের মূল সংখ্যা, এটা যেখানে লিখে দিলাম মূল সংখ্যা, একটা মাত্র বুঝলেই হবে। এটা কি? এক্স কি? দশক, দশকের জায়গায় বসাইছি। এটা কি? একক, এককের জায়গায় বসাইছি। বাট স্থান বিনিময় যখন করব, এক্সটা চলে যাবে এককের জায়গায় আর এককটা চলে যাবে দশকের জায়গায়। এই হলো কথা। এবার গুণ করেন, 10 আর 12 গুণ করলে 120 মাইনাস 10x। এই 10টা 12-র সাথে গুণ হবে, এক্সের সাথে গুণ হবে, আর এখানে হবে এক্স। তাহলে 120, এখানে হয় 9x। 10x থেকে একটা বিয়োগ করলে 9x। এটা আমাদের নতুন সংখ্যা। এবার প্রশ্নে বলছে কি ভাই, ভালো করে খেয়াল করতে হবে। এবার প্রশ্নে বলছে যে স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। মানে আগের সংখ্যাটা যা ছিল স্থান বিনিময়ের ফলে বেড়ে গেছে, তার মানে এটা হলো বড় সংখ্যা, হলো ছোট সংখ্যা। এখন 54 যে বৃদ্ধি পায়, এটা কিভাবে বের করব? এই নতুন সংখ্যা থেকে আগের সংখ্যা বিয়োগ করলে 54 বৃদ্ধি পাবো। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে। তাহলে এই নতুন সংখ্যা থেকে আমরা যদি আগের সংখ্যাটা বিয়োগ করে দিই, আগের সংখ্যা কত? এইটা, তাইলে আমরা 54 পাবো। মানে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা কতটুকু বেশি বা বড়, এটা কিভাবে বের করতে পারি? বিয়োগ করতে পারি। অর্থাৎ নতুন সংখ্যা থেকে যখন আমি আগের সংখ্যা বিয়োগ করে দিব, তখন 54 পেয়ে যাব। এবার আমি নর্মালি ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। 120 মাইনাস 9x। এখানে একটা মজার ব্যাপার দেখেন, এই ব্র্যাকেটটা আমি তুলে দেবো, ব্র্যাকেট রাখেছে মাইনাস। বন্ধনী অপসারণের নিয়ম হচ্ছে, বন্ধনী মানে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এই ব্র্যাকেট তুলে দিলে এই মাইনাস 9x মাইনাসে প্লাসে মাইনাস 12 সমান 54। এই বিষয়ে বীজগণিত আরো ভালো শিখবেন ইনশাল্লাহ। মানে এই ব্র্যাকেট তুলে দেওয়ার পর ভিতরে সবার সাইনটা চেঞ্জ হয়ে গেছে, এটা ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, ছিল প্লাস হয়ে গেছে মাইনাস। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে কত হচ্ছে আমাদের? 120 থেকে 12 বিয়োগ করলে 108। এখানে 9x মিলে হচ্ছে 18x সমান 54। তাহলে 108, এই 54 বিয়োগ হয়ে যাবে এই পাশে, আর 18x এই পাশে যোগ হয়ে যাবে। তাহলে এবার দেখেন কত হচ্ছে? 54 সমান 18x। তাহলে আমরা বলতে পারি 18x সমান 54। তাহলে x সমান হবে 54 ভাগ 18, 3 18 54, 3। তাহলে আমরা x এর মানটা বের করছি। আমাদের এখন মূল সংখ্যাটা এইটা ছিল, এখানে বসাবো। এটা কিন্তু না, এটা মূল সংখ্যা। তাহলে এখানে আমরা বসাই দিব 9 গুণন 3 প্লাস 12, 3 নং 27 আর 12 মিলে 39। এটা হচ্ছে আনসার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এটা বিসিএস এর লিখিত পরীক্ষায় আসতে পারে। এটা কিন্তু বিসিএস এর প্রিলিতে আসছে, প্রাইমারিতে হুবহু আসছে। যারা মনে করেন যে ভাই বিসিএস এর লিখিত প্রশ্ন তো পড়া দরকার নেই, এটা প্রাইমারিতে অলরেডি আসছে। তো প্রাইমারি স্টাইল হইলো এইটা, লিখিত স্টাইল হইলো এইটা। এটা শিখলে আজীবন মনে থাকবে, কখনো ভুলবেন না। এখন যারা বুঝি নাই সবার উদ্দেশ্যে প্রথম থেকে একবার এই ম্যাথটা রিপিট করে আসবে, প্রথম থেকে আবার এইটা রিপিট করে আসবো, ঠিক আছে? ভালো করে খেয়াল করি। দশক স্থানে অঙ্ক ধরছি, একক স্থানে অঙ্ক পেয়ে গেছি, সংখ্যার ফরম্যাটে বসে, এইটা আমাদের মেইন সংখ্যা। এখন স্থান বিনিময় করব, তখন এই দশকের অঙ্কটা যাবে এককের ঘরে, এককেরটা আসবে দশকের ঘরে। এটা আমাদের নতুন সংখ্যা। এখন এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা 54 বৃদ্ধি পেয়েছে, এটা কিভাবে বের করবো? নতুন সংখ্যা থেকে পুরাতন সংখ্যা বিয়োগ করলে 54, হিসাব করে এক্স এর মানটা বের করে আমাদের সংখ্যায় বসাই দিছি। বুঝলে ডান লিখলে আমি পরবর্তী কোশ্চেনে যাব। বুঝলে ডান লিখতে হবে। ঠিক আছে, বুঝলে ডান লিখতে হবে। বুঝছে কিনা? সহজ জিনিস না বুঝলে আমাকে বলবেন যে ভাই এই লাইনটা বুঝি নাই। যেমন এই ফরম্যাটগুলো কিন্তু লিখে রাখতে হবে আমাদের, আরো ম্যাথ করে আরো ক্লিয়ার হবেন আস্তে আস্তে। একটা দিয়ে তো সব বুঝবেন, আরো ক্লিয়ার হবে। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবারে পরবর্তী প্রশ্ন, আমি দুইটা নিয়ম দেখাই দিচ্ছি আপনাদের। আপনারা যারা অপশন টেস্ট কিভাবে করবেন, লিখিত নিয়মে কিভাবে করবেন, মানে একজন বলছেন বোঝেন নাই, আসলে কি বোঝেন এটা খেয়াল করতে হবে। প্রথম থেকে মনোযোগ দিয়ে সব শুনতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। কঠিন তো লাগবেই ভাই। সব ম্যাথ যদি 5 সেকেন্ডে পারতেন তাইলে তো কাজই হয়েছিল, তাইলে তো আর অঙ্ক কঠিনই হইতো না। যারা বুঝি নাই আর একবার খেয়াল করবেন, মানে আপনার কোশ্চেন থাকতে হবে কি বোঝেন নাই, মানে বুঝি নাই এরকম কিছু কোনো কোশ্চেন হওয়া যাবে না। এইটা বুঝি নাই, মানে মনোযোগ সবসময় এখানে থাকতে হবে। 2 অঙ্কের সংখ্যা বোঝেন, মানে 2টা অঙ্ক থাকবে, একটা এককের একটা দশকের। যেমন আমি যদি লিখি 20, সাপোজ আমি মনে করেন লিখলাম 20, এর মানেটা কি? এটা হলো এককের অঙ্ক, এটা দশকের। এটা তো বুঝেন, তাই না? এটা যদি বুঝে থাকেন এটা একক এটা দশক। আমি দশক স্থানে অঙ্কটা ধরছি এক্স, তাহলে আমাকে বলছে যে আগের প্রশ্ন গেল পেয়ে গেল, দাঁড়া তোমার আগের প্রশ্ন লাগবে। বলছে অঙ্ক দুইটা যোগ করলে 12 হয়, এটা প্রশ্নে বলছে। তাহলে একটা অঙ্ক যদি এক্স ধরেন, তাহলে আর একটা 12 থেকে এক্স বিয়োগ করলে আর একটা অঙ্ক পাইবেন। এটা তো সবাই বুঝি বা বুঝাইলাম আমি। এবার সংখ্যা বানায় কিভাবে? দশকের অঙ্কের সাথে 10 গুণ করতে হয়, এককের অঙ্কের সাথে 1 গুণ করতে হয়, এটা যোগ করলে সংখ্যা তৈরি হয়। এটা আমাদের মূল সংখ্যা 9x + 12। এখন এক্স এর মানটা আমাদের জানা জরুরি। এরপরে নতুন সংখ্যা বলছে কি অঙ্কগুলা স্থান বিনিময় করবে, স্থান বিনিময় করবে। এটা ছিল কি দশকের অঙ্ক, এটা আমি এককের জায়গায় লিখবো। এটা ছিল কি এককের অঙ্ক, এটা লিখবো দশকের জায়গায়। এই হয়ে গেল স্থান বিনিময়, এটা আমাদের নতুন সংখ্যা। এখন এই সংখ্যা থেকে এই সংখ্যাটা 54 বাড়ছে, এটা কিভাবে বের করবেন? ধরেন আপনার থেকে আপনার ভাইয়ের 54 টাকা বেশি আছে, এটা কিভাবে বের করতে পারেন? আপনার ভাইয়ের থেকে আপনার টাকা বিয়োগ করতে পারেন। তাহলে সেম অবস্থা, নতুন সংখ্যা থেকে পুরাতন সংখ্যা বিয়োগ করলে 54 হয়। এবার যোগ বিয়োগ করছি, এই যোগ বিয়োগ যদি না বোঝেন, এই ব্র্যাকেট তুলে দিলে ভিতরে সবার সাইন চেঞ্জ হয়ে যায়। এটার আগে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, প্লাস হবে। এবার তো যোগ বিয়োগ করছি, এবার এক্স এর মানটা বের করে এখানে বসাই দিয়েছি। 3-4টা স্টেপ, এটা কঠিন কোনো কিছু না। বুঝতে পারছি? ওকে, না বুঝলে ক্লাস রেকর্ড দেখবেন, সম্পূর্ণ ক্লাস রেকর্ড থাকবে। যদি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কমে। এবার 45 কমে যাবে, সংখ্যাটি কত? আমরা এখানে প্রিলি নিয়ম দেখাবো এবং লিখিত নিয়ম দুইটাই দেখাই দেবো। যারা একদমই রিটার্ন নিয়ম বুঝবেন না তারা প্রিলি স্টাইলে করে ফেলবেন। মনে করেন কেউ যদি চান যে শুধু আমি প্রাইমারি পরীক্ষায় দিব আর কিছু দিব না, সে ওই প্রিলি স্টাইল শিখে রাখেন। বাট রিটার্ন স্টাইল শিখলে আজীবন মনে থাকবে, এই কথা। ওকে, তো এটা আমি রিটার্ন নিয়ম দেখাবো, প্রিলি নিয়ম দেখাবো। এই প্রশ্নের 2টা শর্ত আছে। এক, অঙ্ক দুইটা যোগ করলে 9 হবে, আর স্থান বিনিময় করলে এবার 45 কমে যাবে। তো অঙ্ক দুটো যোগ করলে 9 হয়, চেক করে দেখি। 4 আর 5 9, 6 3 9, 7 আর 2 9, 8 আর 1 9। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমি এই ম্যাথটা অ্যান্সার করতে পারবো না, হচ্ছে না। দ্বিতীয় শর্তে যাইতে হবে, অর্থাৎ দেখতে হবে কোন ম্যাথে 45 কমে যাচ্ছে, মানে আগের থেকে 45 কমে যাচ্ছে কোন অপশনে,
এটা আমাদের দেখতে হবে। তো ক নাম্বার অপশন মনে করেন আমি চুজ করলাম ক নাম্বারের সংখ্যাটা হলো 54। 54 এর স্থান বিনিময় করলে হবে 45। তো 54 থেকে 45 হইলো, তাহলে কতটুকু কমলো, তাই না? এটা কতটুকু কমলো আমরা বিয়োগ করে বের করতে পারি। এই যে তাহলে 54 থেকে 45 বিয়োগ করলে 9 কমলো। 9 কমলে কি হবে? 45 কমতে হবে। ক নাম্বার অপশন বাদ। খ নাম্বারে চলে যাচ্ছি। আপনার কাছে 63 আছে, তো 63 থেকে হয়ে যাবে 36। 63 থেকে 36 হওয়া মানে কি? বিয়োগ করেন 27। 27 কমলে হবে না, 45 কমতে হবে। গ নাম্বার অপশনে আসেন। 72, আপনার কাছে 72 আছে, এর স্থান বিনিময় করলে হবে কত হবে? 27, তাই না? 72 এর স্থান বিনিময় করলে হবে 27। এবার দেখেন 72 থেকে 27 বিয়োগ করেন, কত হয়? 45। তাহলে গ নাম্বার হচ্ছে অ্যান্সার। 72 থেকে 27 বিয়োগ করলে 45 কমে যায়, অর্থাৎ 72 সংখ্যাটি স্থান বিনিময় করলে হবে 27, তার মানে 45 কমে যাবে, অর্থাৎ প্রশ্নের দুইটা শর্তই সে মানে। গ নাম্বার কেন অ্যান্সার না? দেখেন ঘ নাম্বার আর কি 81, এর স্থান বিনিময় করলে কত হবে? 18। তো 81 থেকে 18 মানে কত কম? আমরা বিয়োগ করে বের করি। 63 কমলে হবে না, কমতে হবে 45। আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আমরা অ্যান্সার পেয়ে গেছি। যাদের কমেন্টের জন্য দেখতে অসুবিধা হয়, কমেন্ট ধরে ডানে বামে স্ক্রল করেন। ফেসবুক লাইট দিয়ে আবার হবে না। যেমন আমি কিন্তু অন্যটা ফোন দিয়ে আপনাদের ক্লাস দেখতেছি, এই ফেসবুক লাইট দিয়ে কোনোভাবে কাজ হবে না। যারা ফেসবুক লাইট দিয়ে ক্লাস দেখেন, বিশেষ করে অনেক আপুরা দেখেন, এটা এভাবে ক্লাস দেখলে আপনি কমেন্টে যে ডানে বামে টান দিতে বসে হবে না, কিন্তু আপনাকে মূল ফেসবুক ব্যবহার করতে হবে। ফেসবুকের যে মেইন অ্যাপস, সেটা দিয়ে আপনি এরকম ডানে বামে টান দিলে অটোমেটিক কমেন্ট চলে যাবে। আপনার কমেন্ট দেখার কোনো প্রয়োজন নাই, ক্লাসে ঢুকে ওটা বাদ দিয়ে দেবেন। আপনার কমেন্ট দেখার কোনো প্রয়োজন তো নাই, আপনি লাগলে কমেন্ট করবেন, কিন্তু অন্যের কমেন্ট আপনার দেখার দরকার নাই। তো আপনি ক্লাসে ঢুকে কমেন্ট স্ক্রল করে বাদ দিয়ে দেবেন, তাইলে আপনার আর নিচের লেখা দেখতে অসুবিধা হবে না। প্রিলি নিয়মটা বুঝতে পারছি, এবার লিখিত নিয়মে চলে যাই আমি। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করেন, লিখিত নিয়মে চলে যায়। প্রিলি নিয়ম বুঝি না এমন কেউ আছেন? অপশন টেস্ট বুঝি না এমন কেউ আছেন? থাকলে বললেন। এবার আমি আমাদের যে লিখিত নিয়ম চলে যাব। দশক স্থানাঙ্ক ধরে নেই, ধরি দশক, এখানে একক স্থানীয় অঙ্ক ধরলেও হবে, বা দশকটা ধরলে ভালো হয়, ক্যালকুলেশন সুবিধা হয়। এক্স একক স্থানীয় অঙ্ক, এই দুইটা যোগ করলে 9 হয়, মানে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক যোগ করলে 9 হয়। তার মধ্যে দশক যদি এক ধরি, একক কি হবে? 9 - x। যারা বুঝি নাই বুঝাই দিচ্ছি, যারা বুঝি নাই, দশক আর একক যোগ করলে হবে 9। দশক আপনি এক্স ধরছেন, একক কত হবে? 9 - x। এবার আমাদের সংখ্যা বানাই আমরা কিভাবে, মনে আছে? আগের মতোই প্রশ্ন, সংখ্যাটি তোর কথা হবে, আমরা জানি যে দশকের সাথে 10 গুণ হয় আর একক অঙ্কের সাথে 1 গুণ হয়। এটা লিখে দিলাম আবারও। দশক কত? এক্স, এর সাথে 10 গুণ হবে। একক কত? 9 - এর সাথে 1 গুণ হবে। তাহলে 10x, এখানে হচ্ছে 9 - x। তাহলে 10x থেকে x বিয়োগ করলে হচ্ছে কত? 9x + 9। আমাদের এটা কিন্তু মূল সংখ্যা, এটাই আমরা বের করবো ভাই। এবার স্থান বিনিময় করেন, অতএব নতুন সংখ্যাটি। এবার আমি ফরম্যাটটা আবার লিখি আপনাদের সুবিধার্থে, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা আমাদের ফরম্যাট সংখ্যা বানানোর, তাই না? এবার এটা তো দশক, এ চলে যাবে এককের ঘরে। এটা তো একক, এ চলে আসবে দশকের ঘরে। এটা না বুঝলে আমাকে বলতে পারেন। 9 × 10 = 90 - 10x, আর এখানে হয় x। তাহলে এই 90, সরি এখানেই লিখি 90, 10x থেকে একটা x বিয়োগ করলে 9x। এটা আমাদের নতুন সংখ্যা। এবার কিন্তু বাড়ে না, এবার কমে গেছে। বলছে কি, স্থান বিনিময়ের ফলে যে সংখ্যা পাবো তা আগের সংখ্যাতে 45 কমে যাবে। তার মানে এটা বড়, এটা ছোট। একটু বুঝাই বলি, আগের ম্যাথে 54 বাড়ছিল, এটা আমাদের মূল সংখ্যা ছিল, এই সংখ্যাটা আগে থেকে 54 বাড়ছে, তার মানে এটা বড় ছিল, তো এটা আমরা আগে লিখছি। আর এখানে এইটা বড়, এইটা ছোট, কারণ 45 কমে গেছে, তার মানে আগের থেকে কমে গেছে, মানে এটা আগেরটা বড়। তাহলে আমরা এবার প্রশ্ন মতে কিভাবে লিখবো, অর্থাৎ এই সংখ্যাটা এরকম হওয়ার পর 45 কমছে, এটা বের করা যায় কিভাবে? আগের সংখ্যা থেকে নতুন সংখ্যা বিয়োগ করলে। তাহলে আগের সংখ্যা থেকে আপনি নতুন সংখ্যা বিয়োগ করে দেন, কাহিনী শেষ। আগের সংখ্যা থেকে নতুন সংখ্যা বিয়োগ করলে হবে 45। এবার আমরা নর্মালি ক্যালকুলেশন করে ফেলবো। 9x + 9
-90, মাইনাসে মাইনাসে প্লাস 9x, ভিতরে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস থাকার কারণে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে 18x এখানে কত হচ্ছে, আমাদের এখানে আছে 90 থেকে 9 বিয়োগ করলে -81, তাই না? এবার হচ্ছে 18x, এই 81 এই পাশে যোগ হয়ে যাবে, তাহলে 18x সমান কত হবে, 126, তাহলে x সমান হবে 126, এই 18 ভাগ হয়ে যাবে, 7 18 দিয়ে এটাকে ভাগ করলে 7। এবার আমাদের যে সংখ্যাটা কই এখানে বসাই দেবে, এটা আগের মতোই প্রশ্ন, একবার বুঝলে আর জীবনে ভুল হবে না, না বুঝলে কখনোই বুঝবেন না। 7 নং 63 আর 9 72, অ্যান্সার শেষ। এটাও লিখিত নিয়ম। দশকের অঙ্ক ধরছি, এককের অঙ্ক পাইছি, সংখ্যায় বসাইছি, স্থান বিনিময় করছি, নতুন সংখ্যা পাইছি। আগের সংখ্যা থেকে নতুন সংখ্যা 45 কমবে, আগের সংখ্যা থেকে নতুন সংখ্যা বিয়োগ করলে 45, এক্স এর মানটা বের করে বসাই দিছি। এবার বলেন কি কি বুঝেন, এবার বলেন কি কি বোঝেন নাই। বুঝলে আমি সামনে যাব, নেক্সট কোশ্চেনে যাব। কারো যদি কোশ্চেন থাকে স্পেসিফিক যে এইটা বুঝি না, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। একজন লিখেছেন এই চ্যাপ্টার থেকে বিসিএস বা অন্য রিটার্ন জবের কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন হয়। এবার বুঝছি কিনা, দশক স্থানাঙ্ক ধরলেন, একক স্থানাঙ্ক পাইলেন, সংখ্যা বের করলেন, নতুন সংখ্যা বের করলেন, আগের থেকে এই সংখ্যাটা 45 কমবে, তাহলে বিয়োগ করলেন। কোনো কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই করবেন। একজন লিখছেন ওইখানে 18x কিভাবে হলো, ওয়েট আমি দেখতেছি 18x কোথায় হলো। এই যে 9x আর 9x যোগ করলে হয় 18x, এই দেখেন 9x আর 9x যোগ করলে হয় 18x, 90 থেকে 9 বিয়োগ করলে 81। 9 আর 9 18, আরে মানে বীজগণিতের যোগের নিয়মটা হচ্ছে এই সহগ, এগুলোকে বলা হয় সহগ। 9 আর 9 যোগ করলে 18 আর চলকটা লিখে দিতে হয়। এগুলো তো বীজগণিতের ব্যাপার, তারপরে যতটুকু সম্ভব বলার চেষ্টা করবো আর কি। দুইটা অঙ্ক শেষ আমাদের, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। 67-এ চলে যাচ্ছি আমি। এটা আর একটু সহজ। ঠিক আছে, এটা অপশন টেস্ট করে করা যাবে। 2 অঙ্কের কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? তো দুইটা শর্ত, একটা হলো অঙ্ক দুইটা যোগ করলে 5 হবে, আর সংখ্যাটির সাথে 9 যোগ করলে স্থান বিনিময় করবে। তো দেখেন 3 2 5, 4 1 5, 2 আর 3 5, 5 আর 0 5, তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমরা এটার অ্যান্সার করতে পারছি না, আমাকে দ্বিতীয় শর্তে যেতে হবে। ক নাম্বার অপশন 32, এর স্থান বিনিময় করলে হবে কত? 23। তো আপনি কি 32-এর সাথে 9 যোগ করলে 23 পান? এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে ক নাম্বারে মানতেছে না, মানে সংখ্যাটার সাথে 9 যোগ করার পর স্থান বিনিময় হয়ে যাবে, মানে সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, এর মানেটা কি? 32 স্থান পরিবর্তন করলে হয় 23, এখন আপনি কি 32-এর সাথে 9 যোগ করলে 23 পান? পান না। ক নাম্বার অপশনে যান। 41 থেকে হবে কত? 14। 41-এর সাথে কি আমরা 9 যোগ করলে 14 পাই? পাই না, বাদ। গ নাম্বার 23 থেকে হবে 32, এবার 23-এর সাথে 9 যোগ করেন, 32, তাহলে গ নাম্বার হচ্ছে অ্যান্সার। 50 স্থান বিনিময় করলে হয়ে যাবে 5, 50-এর সাথে 9 যোগ করলে জীবনও 5 হবে না। মানে আমার যদি প্রাইমারি পরীক্ষায় এটা আসে, নিবন্ধন পরীক্ষায় আসে, বিসিএস এর পিলিতে এগুলো কয়েকবার আসছে, এই আসার পর তো আমি 5 সেকেন্ড 10 সেকেন্ডে বের করে ফেলবো, তাই না? আমাদের এই টেকনিক যদি মনে থাকে, অপশন টেস্ট চেক করবো আমরা জাস্ট চেক করবো ভাই, আর কিচ্ছু না। এই যে দেখেন পেয়ে গেছি, 23-এর স্থান নির্ণয় করলে হবে 32, এবার দেখি চেক করে 23 আর 9 যোগ করলে 32, এটা অ্যান্সার। বুঝতে পারছি? এবারে আমরা চলে যাব লিখিত নিয়মে, আগের মতো শুরু করে দেই। ধরি দশক স্থানীয় অঙ্ক x, লেখক স্থানীয় অঙ্ক কত হবে? দুটো যোগ করলে হবে 5, তাহলে 5 থেকে x বিয়োগ করলে হবে। এবার সংখ্যাটি আমরা জানি, এটা সুন্দর লিখে দিই, 10-এর সাথে 10 গুণ করতে হয়,
এককের সাথে 1 গুণ করতে হয়, মনে আছে? তাহলে x গুণন 10, 5 মাইনাস x গুণন 1, 10x, একটা গুণ করলে এটাই হবে 10x থেকে 1x বিয়োগ করলে হবে 9x, আর এখানে থাকবে 5। এটা আমাদের মূল সংখ্যা, এটাই আমাদের বের করতে হবে। এখন স্থান বিনিময়ের ফলে নতুন সংখ্যাটি আগের মতো ফরম্যাটটা লিখে ফেলি। 1, এবার দশক স্থানের অঙ্কটা চলে যাবে এককের ঘরে, আর এককটা চলে যাবে দশকের ঘরে। তাহলে 50 10x, এই 10টা 5-এর সাথে গুণ হবে, x-এর সাথে গুণ হবে, 10x থেকে x বিয়োগ করলে 9x। এবার কিন্তু শর্ত আলাদা, এবার কিন্তু হ্রাসও পায় না, বৃদ্ধিও পায় না। এবার প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারেন। এবার বলছে কি, সংখ্যাটি তো এইটা, এই যে এইটা হলো আমাদের সংখ্যা, এই সংখ্যাটার সাথে আর একবার খেয়াল করেন, এই সংখ্যাটার সাথে আমরা যদি 9 যোগ করি তাইলে স্থান বিনিময় করবে। এই দেখেন, সংখ্যাটির সাথে 9 যোগ করলে স্থান বিনিময় করে, আরেকবার সংখ্যাটির সাথে 9 যোগ করলে স্থান বিনিময় করে। এবার আমাদের কাহিনী শুরু। এই 9x এই পাশে যোগ হয়ে যাবে, এই 9 5 14 এই পাশে বিয়োগ হয়ে যাবে, এই যে 9 আর 5 14 এই পাশে বিয়োগ হয়ে যাবে। তাহলে 18x সমান 36, x সমান হচ্ছে 36 ভাগ 18, তার মানে 2। x এর মানটা আমরা আমাদের যে মূল সংখ্যা এখানে বসাই দিব। 9 18 আর 5 23, এটা হচ্ছে আনসার। তো একবার লিখিত নিয়ম বুঝলে আর জীবনে ভুলাবে না। বাইরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, আপনারা শব্দ পাচ্ছেন কিনা আমি জানি না, আসলে ঝড় হচ্ছে আল্লাহ আল্লাহ করে। বিদ্যুৎ তো মনে করেন 9টা 20-এর সময় বিদ্যুৎ ছিল না। আমি ভাবছি যে আপনাদের আমি নোটিশও দিই নাই ভয়ে ভয়ে যে যদি আবার কারেন্ট চলে আসে। তারপর দেখলাম যে আল্লাহ নামে চলে আসছে, তারপর তো ক্লাস নিচ্ছে, এখন আর টেনশন নেই। আসলে আমাদের যে আমরা যারা পড়ে আমাদেরও টেনশন থাকে যে এতগুলা মানুষ একসাথে পড়াচ্ছি, এক একজন চিন্তা ভাবনা এক এক রকম। তো আমরা আসলে কেউ চাই না ক্লাস অফ রাখতে, তারপরে চেষ্টা করি। এটা কি বুঝতে পারছি আমরা? প্রিলিনিয়াম রিটেন নিয়ম কি বুঝতে পারছি? দেখেন, আমি কিন্তু তাড়াহুড়া করার মতো টিচার না। এই চ্যাপ্টার 2 দিনও মানে 2 ক্লাসে শেষ করা সম্ভব যদি চাই, বাট আমি কিন্তু সেরকম করে পড়াই না। আমি 5টা ক্লাস নিবে এখানে, বুঝতে পারছি আমি? মানে আমার এখানে এত সময় না দরকার না, আমি চাইলে দুটোভাবে করতে পারি, করবো না? আপনাদের তো এখানে অনেকে একবার বললে বোঝেন, আর অনেকে 5বার বললে বোঝেন না, আমাকে 2ভাবে যেতে হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, হতাশ হওয়ার কিছু নাই। আপনাকে আরও আমি 5টা ক্লাস সুযোগ দিলাম, যদি তখন ক্লাস ভালো না লাগে তখন আপনি বলতে পারবেন যে ভাই ভালো লাগে না, এটা সুযোগ রেখে দিই, বুঝতে পারছি? অনলাইন কোর্স বলে মানে এত কম কোর্স ফি বলে যে হেলা হেলা ফেলে দেবো তা না, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, লাস্ট ওয়ান। হ্যাঁ, এটা এই মানে এই 68 নাম্বার কোশ্চেনটা এই টাইপের না, মানে কিছুটা, বাট স্থান বিনিময়ের না। তো শুরু করি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, সংখ্যাটি কত? তো এই প্রশ্নটা আমরা আগে অপশন টেস্ট করে দেখাই দিই, তারপরে লিখিত নেমে পরে যাচ্ছি। একজন প্রশ্ন মতের এখান থেকে বুঝতে পারে নাই। আচ্ছা, প্রশ্ন মতে এই জিনিসটা কিন্তু আমরা প্রশ্ন থেকে নিয়ে আসি। সংখ্যা, এই হলো সংখ্যা, এই যে দেখেন মিলান, সংখ্যা 9 যোগ করেন, যোগ করলেন, সংখ্যাটির সাথে যখন আমি 9 যোগ করব এইটা হয়ে যাবে স্থান বিনিময়ের ফলে যে সংখ্যা তার সমান। যেমন আপনি 23 থেকে 32 কিভাবে পাইছিলেন? 23-এর সাথে 9 যোগ করে 32 পাইছেন। তো এটা মনে করেন 23, এটা মনে করেন 9, এটা মনে করেন 32। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটাকে অপশন টেস্ট করব। এখানে 2টা শর্ত আছে। এককের অঙ্কটা দশকের অঙ্ক থেকে 3 বেশি হতে হবে। এটা হলো এককের অঙ্ক, এটা হলো দশকের অঙ্ক। 2-এর থেকে 0 কি 3 বেশি না 2 বেশি? তাহলে বাদ। মানে এককের অঙ্কটা বড় হবে, এখানে এককের অঙ্কটা তো ছোট। এই দেখেন, 0 কি 2-এর থেকে 3 বেশি না, এককের অঙ্কটা দশকের অঙ্ক থেকে 3 বেশি হবে, বাট এখানে 3 বেশি হচ্ছে না। হ্যাঁ, 5 2-এর থেকে 3 বেশি, 6 3-এর থেকে 3 বেশি, 8 5-এর থেকে 3 বেশি। আমার কথা যারা বুঝি নাই, যেমন 58, এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক। এককের অঙ্কটা দশকের অঙ্ক থেকে 3 বেশি, কথায় যুক্তি আছে বা মিল আছে। তাহলে অ্যান্সার এই 3টার মধ্যে যে কোনো একটা হবে। এবার আমি দেখব যে আমার এই শতটা কারা কারা মানে।
এবার বলছে কি সংখ্যাটির অঙ্কদ্বয় যোগ করতে বলছে। ধরেন খ নাম্বার আমি নিলাম, খ নাম্বার 25, তাহলে 2 আর 5 যদি যোগ করি কত হয় 7। সমষ্টির 3 গুণ, এই 3 গুণ যদি গুণ করি 3 থেকে 4 বেশি মানে 4 যোগ, তাহলে 3 সাথে 21 আর 4 25। হ্যাঁ 25 দিয়ে শুরু করছেন, অ্যান্সার 25, এটা হচ্ছে অ্যান্সার। আমি জানি অনেকে বুঝে নাই, আর একবার বুঝে আসি। মানে এই সংখ্যাটা এদের অঙ্ক আমি যোগ করব, তাহলে 5 দিয়ে যোগ করলে 7, এই যোগফলে 3 গুণ করব, এই 3 গুণ থেকে আর 4 বেশি নিব, নিয়ে দেখবো সংখ্যাটা আসে কিনা। 21 আর 4 25। তাহলে গ নাম্বার অ্যান্সার 9 কেন সেটা আপনাদের বোঝানো লাগবে আবার। যেমন 36 যোগ করেন 9, 3 গুণ করেন 4 বেশি করেন, 3 9 27 আর 4 31। 36 দিয়ে শুরু করে 31 পাচ্ছেন, হবে না। 25 দিয়ে শুরু করে 25 পাচ্ছেন, এটা হবে অ্যান্সার। এই অপশন টেস্ট কি বুঝছি? অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি করলে অঙ্কটা পাচ্ছেন না আপনি, এটা অ্যান্সার না, বাট এখানে পাচ্ছেন। অঙ্ক দুইটা যোগ করলে 7 হয়, 3 গুণ করলে 21 হয়, এর থেকে 4 বেশি মানে 25, তার মানে মিলে গেছে। এবার আমি লিখিত নিয়মে চলে যাব। এবার চলে যাব লিখিত প্রশ্নে, অর্থাৎ লিখিত নিয়মে। ঠিক আছে, লিখিত নিয়মটা যদি শুরু করি, সেম ভাবে দশক স্থানীয় অঙ্ক ধরে নিলাম। দশক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? এখানে আবার ব্যাপারটা আলাদা। এবার কিন্তু আর যোগফল কত তা বলে নাই, বলছে এককের অঙ্কটা দশকের অঙ্ক থেকে 3 বেশি। তাহলে আমরা দশক যদি এক ধরছি, তাহলে একক কত হবে? এক্স প্লাস 3। দশকের অঙ্কটা আমরা এক্স ধরছি, তাহলে এককের অঙ্কটা হবে দশকের অঙ্ক থেকে 3 বেশি, এককের অঙ্কটা হবে দশকের অঙ্ক থেকে 3 বেশি। ঠিক আছে, এবার আমাদের শর্তে বলছে কি সংখ্যাটা তো বানানো লাগবে, সংখ্যাটি। তাহলে সংখ্যাটি কত হবে? দশকের অঙ্কের সাথে 10 গুণ হবে, এককের অঙ্কের সাথে 1 গুণ হবে। এককের অঙ্ক কত? এক্স প্লাস 3 গুণন 1, 10x এক্স প্লাস 3, 10x এক যোগ করলে 11x আর 3। এটা আমাদের মূল সংখ্যা, এটা আমরা বের করব। তো যাই হোক, শুরু করি। প্রশ্ন মতে, প্রশ্নে কি বলছিল? সংখ্যাটির অঙ্কগুলো যোগ করেন, অঙ্কগুলো যোগ করেন। এই যে দশকের অঙ্ক আর এককের অঙ্ক যোগ করেন, এটা হলো যোগফল। এই যে দুটো যোগ করার পর যোগফল, এই যোগফলের 3 গুণ যদি করি, এর সাথে যদি 4 যোগ করি, যোগ করার পর আমি সংখ্যাটা পাবো। এই যে আমাদের সংখ্যাটা পাবো। যারা বুঝি নাই, কিচ্ছু এখনো বুঝি নাই, অঙ্ক দুটো যোগ করছি, যোগফলের 3 গুণ করছি, 3 গুণের সাথে 4 যোগ করার পর সংখ্যাটা পাবো। এবার ক্যালকুলেশন করেন। 2x, এটা আপনি আগে লিখলে হইতো, এখান থেকে শুরু করতে পারেন, আপনার ইচ্ছা। 3 দুগুণে 6x, 3 3 আর 9, 9 4 13, আর এই 3 এই পাশে বিয়োগ হয়ে যাবে, আর এই 6 এই পাশে বিয়োগ হয়ে যাবে, 6x। মানে সমীকরণ সমাধান নিয়ে বলে এক্স গুলো, এক্স এর টার্মগুলো এক পাশে নিয়ে যায়, খালি সংখ্যা এক পাশে নিয়ে যায়। 5x, তাহলে 5x সমান 10 হচ্ছে, x সমান হচ্ছে 10/2, তার মানে 5। x এর মান আমরা বের করে ফেলছি, এখানে বসাই দেব। 5 11 55 আর 3, 6 এর মান আমরা কত বের করলাম? সরি 2 বের করলাম না, 2 এখানে ভুল লিখছি আমি। এই 5/2, তাহলে 11 দুগুণে 22 আর 3 25, এটা হচ্ছে অ্যান্সার। এই যে x এর মানটা 2 এখানে বসাই দিবে, 11 দুগুণে 22 আর 3 25। যারা বুঝি নাই, অঙ্ক দুইটা যোগ করলাম, এটা হলো যোগফল, এর 3 গুণ করলাম, 3 গুণ করার পরে 4 যোগ করলাম, এই যে বলে দিছে 3 গুণ থেকে 4 বেশি মানে 4 যোগ। এটা করার পর আপনি সংখ্যাটা পাবেন, এই যে সংখ্যাটা পাচ্ছেন। বাট আপনি এটা যদি আগে লিখতেন, এই পাশে লিখতেন, তাও কোনো সমস্যা নেই, একই কথা। এখনো প্রশ্ন মতে বুঝি নাই, মানে প্রশ্ন মতে এটা আমরা জাস্ট কোশ্চেন থেকে বানাই লিখি, মানে অর্থাৎ প্রশ্নের মতো করে বানাই একটা সমীকরণ। এইটা ভাই দশকের অঙ্ক, এই যে দশকের অঙ্ক, এটা ভাই এককের অঙ্ক। এই অঙ্ক দুটো যোগ করতে বলছে, সংখ্যাটার অঙ্ক দুটো যোগ করতে বলছে, করলেন। 3 গুণ করতে বলছে, 3 গুণ করলেন। 4 বেশি মানে 4 যোগ করতে বলছে। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলের 3 গুণ থেকে 4 বেশি মানে 4 যোগ। এইটা করার পরে আমরা সংখ্যাটা পাবো। সংখ্যাটা তোমাদের এইটা, এই যে 11x + 3। এবার বুঝলে ডান লেখেন, এবার বুঝলে সবাই ডান লেখেন দ্রুত।
বুঝলে ডান লেখেন। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার আমি নেক্সট কোশ্চেনে যাইতে হবে। আল্লাহ, কারেন্ট চলে গেছে। দুঃখিত, বিদ্যুৎ চলে গেছে অলরেডি। আল্লাহ ভরসা। বিদ্যুৎ চলে গেছে মানে হচ্ছে আমার ওয়াইফাই অফ হয়ে গেছে, মানে লাইটও অফ হয়ে গেছে। ফোনের ফ্ল্যাশ দিয়ে ক্লাস চালিয়ে যাব এবং ডাটা দিয়ে দেখা যাক, আল্লাহ ভরসা। তো 68 পর্যন্ত তো শেষ। এবারে নেক্সট কোয়েশ্চেন। এবার আমরা দেখব সংখ্যার পার্থক্য দেয়া থাকলে অঙ্কদ্বয়ের পার্থক্য কিভাবে বের করতে হয়। মানে অঙ্কদ্বয়ের পার্থক্য মানে এককের অঙ্ক আর দশকের অঙ্কের পার্থক্য। এখানে তো আমি অপশনই কেটে দিয়েছি, অপশনের দরকার নেই এখানে। সংখ্যার পার্থক্য দেওয়া থাকলে অঙ্কের পার্থক্য, এইগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই খাতায় লিখে রাখেন। প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে, বিসিএসপিলিতে আসছে, প্রাইমারিতে আসছে, এটিওতে আসতে পারে, নিবন্ধনে আসতে পারে, সমাজসেবা আসতে পারে। মানে মহা ইম্পর্টেন্ট এবং খুব সহজ। সর্বোচ্চ সময় লাগবে আমাদের 10 সেকেন্ড, 5 সেকেন্ড। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা 63 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কোদয়ের পার্থক্য কত? দেখেন, একটা সংখ্যা স্থান পরিবর্তন করে পূর্ব অপেক্ষা 63 বৃদ্ধি পেয়েছে, তার মানে কি পূর্বের সংখ্যা নতুন সংখ্যার পার্থক্য 63। তার মানে প্রশ্নে পূর্বের সংখ্যা নতুন সংখ্যার পার্থক্য দেওয়া আছে, মানে সংখ্যার পার্থক্য দেওয়া আছে, অঙ্কের পার্থক্য চাইছে। সংখ্যার পার্থক্য দিয়া যদি অঙ্কের পার্থক্য চাই, তাহলে আমরা যা সংখ্যার পার্থক্যকে 9 দ্বারা ভাগ করলে আনসার বের হয়ে যাবে। যারা বুঝি না এখনো, স্থান পরিবর্তন করলে সংখ্যাটা পূর্ব অপেক্ষা 63 বৃদ্ধি পাইছে, এই কথার মানে কি? যে আগের সংখ্যা আর পূর্বের সংখ্যার পার্থক্য 63, তাহলে এই 63 হলো পার্থক্য। এই সংখ্যাদ্বয়ের পার্থক্যকে 9 দ্বারা ভাগ করবেন, তাইলে অ্যান্সার শেষ, 7। প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। এবার যদি কেউ লিখিত নিয়ম শিখতে চায়, তাকে আমি লিখিত নিয়ম শেখাই দেবো। আমাদের কিন্তু অ্যান্সার শেষ, কমপ্লিট। অ্যান্সার নিয়ে কোনো ঝামেলা নেই। জাস্ট এই সংখ্যার যে পার্থক্য দেওয়া থাকবে 9 দ্বারা ভাগ করে ফেলবেন। এবার অঙ্ক তো দুইটা, একটা হলো এককের অঙ্ক আর দশকের অঙ্ক। এবার কিন্তু দুইটাই আলাদা করে ধরতে হবে। এবার কোনো শর্ত নাই, অর্থাৎ যোগ করলে কত হয়, বিয়োগ করলে কত হয় বলা নাই। তাহলে শুরু করি। ধরি একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় অঙ্ক ধরি ওয়াই। তাহলে বলতে পারেন, ভাই আগের অঙ্কে তো আপনি একটা ধরে একটা বের করছেন, এখানে কেন করতেছেন না? কারণ এখানে আমার লাগবে অঙ্কের পার্থক্য, দুইটা ভিন্ন অঙ্ক লাগবে। আর একটা কথা হচ্ছে, আগে দুইটার যোগফল কত বিয়োগফল কত বলা থাকতো, সেই অনুযায়ী ধরতাম। এবার তো অঙ্কের কোনো কথাই নাই, তাহলে আপনি আন্দাজে কিভাবে ধরবেন? এই জন্য দুইটা আলাদা ধরে নিলাম, একটা ধরলাম একক স্থানীয় অঙ্ক, একটা দশক স্থানীয় অঙ্ক। এবার আমি সংখ্যা বানাই। এবার আমি সংখ্যা বানাচ্ছি। তাহলে সংখ্যা বানানোর নিয়ম কি? দশকের অঙ্কের সাথে 10 গুণ হবে, এককের অঙ্কের সাথে 1 গুণ হবে। তাহলে হচ্ছে কত? তাহলে আমাদের হচ্ছে এক্স প্লাস 10 ওয়াই। এবার নতুন সংখ্যাটি, নতুন সংখ্যাটি কত হবে? আগের মতো ফরম্যাটে লিখে ফেলে, তাহলে সুবিধা হবে বুঝতে। দশক স্থানীয় অঙ্ক কত হবে? এবার চেঞ্জ হয়ে যাবে, দশক হয়ে যাবে এককের ঘরে। এই দেখেন, দশকটা চলে যাবে এককের ঘরে আর এককটা চলে যাবে দশকের ঘরে, আগের মতো আর কি নিয়ম। এটা হলো আমাদের পূর্বের সংখ্যা,
এটা হলো আমাদের নতুন সংখ্যা। প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন বলছে যে পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়, মানে নতুন সংখ্যাটা বড়, এটা ছোট। তাহলে নতুন সংখ্যা থেকে পূর্বের সংখ্যা যদি আমরা বিয়োগ করে দিই, নতুন সংখ্যা থেকে পূর্বের সংখ্যা বিয়োগ করলে কত হবে? 63 হবে। একটা থেকে একটা রাশি বিয়োগ করলে এরকম ব্র্যাকেট দিয়ে দিবেন, তাহলে নাহলে ভুল হবে। ব্র্যাকেট আগে মাইনাস আছে, ব্র্যাকেট তুলে দিলে ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 10x থেকে x বিয়োগ করলে 9x, 10y থেকে y বিয়োগ করলে -9 হয় সমান 63। এবার উভয় পদ থেকে, এই উভয় পদ থেকে 9 কমন যায়, তাহলে কত হয়? x - y সমান 63। তাহলে x - y সমান কত হবে? এই 9 ভাগ হয়ে যাবে, তাহলে 7। তাহলে x - y কথার মানেটা কি? যে দুইটা অঙ্কের পার্থক্য 7। x - y কথার মানে কি বলেন তো? এই যে দুইটা অঙ্ক না, x একটা অঙ্ক, y একটা অঙ্ক। x - y সমান 7 মানে হলো দুই অঙ্কর পার্থক্য হচ্ছে 7, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক যাই বলেন না কেন, ওদের পার্থক্য হচ্ছে 7, মানে অঙ্ক দুটার পার্থক্য হচ্ছে 7। আচ্ছা, একটা কোশ্চেন যদি আপনারা করেন আমাকে, যদিও করেন কিনা মানে আপনাদের কমেন্ট আমি পড়তে পারতেছি না, ল্যাপটপও বন্ধ, মানে নেট কোথাও নাই, শুধু ফোনেই আছে। মানে প্রশ্নটা হইতে পারে যে এই 9 আপনি কই পেলেন, মানে এই 9টা যে আপনি লিখলেন, এই 9টা কইতে পারছি বলবো? দশক স্থানীয় অঙ্কের মান কত? 10, এককের কত? 1, এদের পার্থক্য হচ্ছে 9। 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, সেই 9 দ্বারা আমরা ভাগ করি। বাট এটা একটা টেকনিক মনে রাখতে পারেন, বা সূত্র যাই বলেন, এটা হলো বেসিক নিয়ম। এককের অঙ্ক ধরছেন, দশকের অঙ্ক ধরছেন, সংখ্যা বানাইছেন, নতুন সংখ্যা বানাইছেন। এই সংখ্যার থেকে এই সংখ্যা 63 বেশি, তার মানে নতুন সংখ্যা থেকে পূর্বের সংখ্যা বিয়োগ করলে 63। চাইছে কি? অঙ্কের পার্থক্য, এই অঙ্ক দুটো বিয়োগ করলে 7 হবে। আপনাদের কমেন্ট আমি পড়তে পারতেছি না, কি একটা মহাবিপদে বললাম, মানে আমার ফোনেও শো করতেছে না যেটা দিয়ে ক্লাস নিচ্ছি। আমি সামনে যাব, সামনে যাব কি না? আমি সামনে যাচ্ছি, যারা বুঝবেন না একটু রিপিট দেখে মন কষ্ট করে। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা অঙ্ক দ্বারা স্থান নির্ণয় করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের পার্থক্য 36। তার মানে 36কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি, 4 হচ্ছে অ্যান্সার। সংখ্যার পার্থক্যকে 9 দ্বারা ভাগ করলে অঙ্কের পার্থক্য পাবো। পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়, তার মানে 54কে আমরা 9 দ্বারা ভাগ করলে 6 নং 54 6। দুটি ধনাত্মক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বারা স্থান বিনিময় করলে নতুন সংখ্যা পূর্বের সংখ্যার পার্থক্য 27, অঙ্কের পার্থক্য কত? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে দুইটা সংখ্যার পার্থক্য 27, অঙ্কের পার্থক্য হচ্ছে 9 দ্বারা ভাগ করতে হবে। আপনারা ক্লাসে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা তাও বুঝতে পারতেছি না। দাঁড়ান একটা কাজ করি, আমার ওই ফোনটাতে হটস্পট দিই, একটু অপেক্ষা করে, নাহলে তো কমেন্ট না পড়লে মজা পাচ্ছি না। 72 পর্যন্ত বুঝছি কিনা, এগুলো মহা ইম্পর্টেন্ট প্রশ্ন, চিনবেন। এই যে সংখ্যার পার্থক্য দিয়ে অঙ্কের পার্থক্য চাইবে। রিটার্ন তো দেখাই দিলাম, সবগুলো রিটার্ন তো সেম, এগুলো আপনারা করে নেবেন। সব কি আমি করে দেব? এই রিটার্ন দেখাই দিছি না, এইভাবে করেন। যাদের রিটার্ন দরকার লাগবে রিটার্ন তো আমি দেখাই দিছি, সব অঙ্ক সেম ভাবে করে ফেলবেন। এটা কিন্তু শিটে নাই, রিটার্ন তেমন একটা আসে না। তারপরও যাদের দরকার আছে এইভাবে করবেন। আপনাদের দেখেন থেকে একটা ম্যাথ করে, বাকি সব আপনাদের দেওয়ার কথা। ওকে, আমাদের আর অল্প কিছু বাকি আছে পড়াশোনা আজকের ক্লাসে। আর একটা মানে আজকে শেষ হবে না, আগামী ক্লাস আমরা চ্যাপ্টার ক্লোজ করে দিব। বিভাজ্যতার নিয়ম। আসলে বিভাজ্যতা বলতে আবার কি বোঝায়? বিভাজ্যতা জিনিসটা কি? বিভাজ্য মানে ভাগ করা, তাই না? তাহলে বিভাজিত নিয়ম, এটাকে বলা হয় টেস্ট অফ ডিভিজিবিলিটি। মানে আপনি একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে পারবেন, এটা নিয়ম আছে একটা। কখন 2 দ্বারা পারবেন? আপনি একটা সংখ্যাকে কখন 5 দ্বারা ভাগ করতে পারবেন? আপনি একটা সংখ্যাকে কখন 6 দ্বারা ভাগ করতে পারবেন? এর কিছু নিয়ম আমরা শিখবো ইনশাল্লাহ। তো শুরু করি।
এই বিভাজিত নিয়ম শিখলে কাটাকাটি ভালো করে পারবেন, মানে যাদের কাটাকাটি সমস্যা হয় তাদের জন্য হচ্ছে এই বিভাজিত নিয়ম। ঠিক আছে, কাটাকাটি খুব ভালো করে পারবেন। ওকে, একটা সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো কিনা এর দুইটা কেস, কেস 1 আর কেস 2। একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে কিনা এটা আমরা বুঝতে পারি দুইভাবে। এক হলো একটা সংখ্যা শেষে যদি শূন্য থাকে, যেমন 20, এর শেষে শূন্য আছে, তার মানে কি হবে, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 20কে আপনি 2 দ্বারা ভাগ করতে পারেন। তাহলে একটা সংখ্যা শেষে যদি শূন্য থাকে তাহলে আমরা তাকে 2 দ্বারা ভাগ করতে পারি। দ্বিতীয় কেস হলে সংখ্যাটা যদি জোড় হয়, সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা বুঝেন, যে 2 দ্বারা আমরা ভাগ করতে পারি। জোড় সংখ্যার ডেফিনেশন হিসেবে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে দুনিয়ার সকল সংখ্যাকেই 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। দুনিয়ার সকল সংখ্যাকে, মানে দুনিয়ার সকল জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব, যত জোড় সংখ্যা আছে। তাহলে 2 দ্বারা বিভাজ্যের নিয়ম দুইটা, যে জোড় সংখ্যা হইতে হবে আর শেষ শূন্য থাকতে হবে। এটা সবাই আমরা পারি। আমাদের লাগবে 3 দ্বারা বিভাজ্য। খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো কিনা এটা বোঝার উপায় হচ্ছে, ওই সংখ্যাটার সবগুলো অঙ্ক আমরা যোগ করব। সবগুলো অঙ্ক যোগ করলে সেই যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। আর একবার বলছি, এটা আমি মানে এক্সাম্পল দিয়ে না বোঝালে বুঝবেন না। ধরেন আপনি লিখলেন 146, সাপোজ। এখন 146কে আমি 3 দ্বারা ভাগ করতে পারবো কি পারবো না বুঝবো কিভাবে? এই সবগুলো অঙ্ক যোগ করব, 1 যোগ 4 যোগ 6 11। এখন এই যোগফল 11 কি 3 দ্বারা ভাগ যায়? 11কে 3 দ্বারা ভাগ করতে পারি না। 11কে যদি 3 দ্বারা ভাগ করতে পারি না, আমি 146কে 3 দ্বারা ভাগ করতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারছি? এবার দেখেন, যেমন আমি লিখলাম 144, এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে কিনা একটু দেখি টেস্ট করে। সবগুলো অঙ্ক যোগ করেন, 9। এই 9কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 9কে যেহেতু 3 দ্বারা ভাগ করতে পারি, 144কেও পারবো। কত হবে? 48, তাই না? 144কে 3 দ্বারা ভাগ করলে 48। তাহলে এইভাবে করে আমরা 3 দ্বারা ভাগ যাবে কিনা এটা বের করতে পারবো। যত বড় সংখ্যা হোক না কেন 3 দ্বারা ভাগ যাবে কিনা বের করতে পারবো। কথা বুঝতে পারছি? তাহলে 3 দ্বারা ভাগের নিয়ম কি বুঝছি? সবগুলো অঙ্ক যোগ করব, সেই যোগফল 3 দ্বারা ভাগ গেলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। এবার আসি 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের দুটো কেস আছে, সেটা হলো কেস 1। কেস 1, একটা সংখ্যার, একটা বড় সংখ্যার শেষের 2টা ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি লিখলাম 5324। এখন এটা 4 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো বলেন তো? শেষে 2টা ডিজিট মিলে কত হয়? 24। 24কে কি 4 দ্বারা ভাগ করা যায়? 4 ছক 24 যায়, 4 ছক 24 যায়। আপনি শেষের 2টা ডিজিট মিলে যে সংখ্যা, তাকে যেহেতু 4 দ্বারা ভাগ করতে পারতেছেন, তাহলে পুরো সংখ্যাটাকে আপনি 4 দ্বারা ভাগ করতে পারবেন। মাশাআল্লাহ, বিদ্যুৎ চলে আসছে। পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। 4 11 40 আর 12 48। আমরা 5324কে 4 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? 4 দ্বারা 51 থাকে কত এখানে? 2। 1331 হয় না? দেখেন 4 দিয়ে 53কে যায় না, 51কে যায়, আবার কারেন্ট চলে গেছে। তাহলে 4 13 51, 1331 হবে। তাহলে ভালো করে খেয়াল করি একটু আমরা, এই বড় সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ যাবে কিনা এটা আমরা কিভাবে বুঝে ফেলবো, মুহূর্তের মধ্যে দেখে কিভাবে বুঝবো? আমি শেষে 2টা জাস্টিফাই করবো। শেষে 2টা ডিজিট মিলে যে সংখ্যা হবে, সেটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করতে পারবো। হয়ে গেল, কত সহজ। এবার 4 দ্বারা ভাগ করার আরো একটি নিয়ম আছে, মানে আরো একটা কন্ডিশন আছে, সেটা হলো
কেস 2, শেষের দুটো ডিজিট যদি শূন্য হয়, ধরেন লিখলাম 5400, শেষের দুটো ডিজিট শূন্য, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্য নিয়ম হলো দুইটা, শেষে দুটো শূন্য থাকলে 4 দ্বারা বিভাজ্য, অথবা শেষে দুটো ডিজিট মিলে যে সংখ্যা হবে তাকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ করতে পারবো। এবার আসি 5 দ্বারা। 5 দ্বারাটা খুবই ইম্পর্টেন্ট, মানে ওই কাটাকাটির ক্ষেত্রে, যেমন সামনে আমরা এই চ্যাপ্টার শেষে করবো ঐকিক নিয়ম, তো ঐকিক নিয়মে অনেক কাটাকাটি করা লাগে, এই কাটাকাটি অনেকেই পাই না, কাটাকাটির জন্য 5 দ্বারা বিভাজ্য নিয়মটা অনেক ইম্পর্টেন্ট। এরও কেস দুইটা। কেস 1, যত বড় সংখ্যা হোক না কেন, কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে সেটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে, যত বড় সংখ্যা হোক না কেন। এই সংখ্যাটার শেষে 5 আছে মানে 5 দ্বারা বিভাজ্য, যত বড় সংখ্যা হোক না কেন। কেস 2, শেষে শূন্য থাকলে, যেমন আমি লিখলাম শেষে শূন্য আছে মানে 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন ভাগ করে দেখেন, 5 5 25 থাকে 1, 3 5 15 থাকে হচ্ছে 5 5 25 থাকে হচ্ছে 1 19, 3 5 15 থাকে হচ্ছে 4 44, 45 8 থাকে হচ্ছে 4 0 45। এটা হচ্ছে আমাদের ভাগফল, মানে 5 দিয়ে এটাকে ভাগ যায়, আমরা চেক করে দেখলাম, কিন্তু এটা চেক কিভাবে করছে, সেই শূন্য আছে তাই। তাহলে রিভিশন করি, শেষে শূন্য থাকলে 2 দ্বারা বিভাজ্য, শেষে শূন্য থাকলে 5 দ্বারা বিভাজ্য হবে। জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, শেষে 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে চেক করবো, অঙ্কগুলো যোগ করবো, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম দুইটা, শেষে দুটো ডিজিট মিলে যে সংখ্যা হবে তাকে 4 দ্বারা ভাগ করলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ করা যাবে, আর শেষে দুইটা শূন্য থাকলেও সেই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য হবে। এই পর্যন্ত বুঝছি কিনা? এই বিভাজ্যতার নিয়মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝছি কিনা? তারপর আর 5টা দেখাবো। কারেন্ট আসে আর যায়, তারপর মাশাআল্লাহ ক্লাসটা শেষ করতে পারতেছি। এখান থেকে ম্যাথ অল্প আসবে, দুইটা দেখাবো। ম্যাথ তো মেইন ইম্পর্টেন্ট না আপনার, এখান থেকে ম্যাথ না, ধরেন আপনি ঐকিক নিয়মে কাটাকাটি করতে পারতেছেন না, তখন 3 দ্বারা কাটার চেষ্টা করবেন, 3 দ্বারা যাবে কিনা চেক করলেন, 4 দ্বারা যাবে কিনা চেক করলেন, 5 দ্বারা যাবে কিনা চেক করলেন। এটা শিখতে আপনার কাটাকাটি সুবিধা হবে। অঙ্ক 2-1টা টুকটাক আসবে, এটা দেখাবো আমি। এবার আসি 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যের নিজস্ব কোনো নিয়ম নাই, একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে কিনা চেক করতে পারবো সংখ্যাটা 2 আর 3 দ্বারা যদি বিভাজ্য হয়। মানে একটা সংখ্যা 6 দ্বারা তখনই বিভাজ্য হবে যদি সংখ্যাটা 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 6 দ্বারা বিভাজ্যের আলাদা কোনো নিয়ম নাই, এটা 2 আর 3 এর উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। যেমন আমি একটু আগে যেটা দেখাইলাম, ধরুন 144, এটা 6 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো? আগে দেখবো 2 দ্বারা কিনা। 140 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এবার 3 দ্বারা চেক করি, সবগুলো অঙ্ক যোগ করি, হ্যাঁ এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে 144 এই সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য, আবার 3 দ্বারাও বিভাজ্য। এইটা 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার কারণে এটা 6 দ্বারাও বিভাজ্য হবে। 6 দোকানে 12 থাকে 2, 4 24 24। তাহলে দেখেন 144 সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে চেক করলাম? আগে সংখ্যাটা 2 দ্বারা চেক করছি, 3 দ্বারা চেক করছি, তারপরে বুঝে গেছি 6 দ্বারা বিভাজ্য হবে। 7 দ্বারা বিভাজ্যটা একটু কঠিন, মানে এটা দিয়ে তেমন কোনো লাভ হয় না, তারপরও যতটুকু সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করব। যেমন এটা একটা সংখ্যা ধরে নিলাম র্যান্ডমলি, বা সব তো 7 দ্বারা বিভাজ্য না, একটা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা সাপোজ নিলাম বোঝানোর জন্য। 7 দ্বারা বিভাজ্য নিয়মটা কিন্তু সবার থেকে একটু কঠিন, এগুলো সব সোজা, ওগুলো সব সোজা। 7 দ্বারা বিভাজ্য নিয়মটা কিভাবে আমরা শিখব? এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক। 7 দ্বারা বিভাজ্যের নিয়মটা হচ্ছে যে আমরা এককের অঙ্কটাকে আলাদা করে 2 দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। এককের অঙ্ক বাদে যে সংখ্যা থাকে সেই সংখ্যা থেকে এই গুণফলটা বিয়োগ করব। আর একবার এককের সংখ্যাকে 2 দ্বারা গুণ করব। এই গুণফলটা এককের অঙ্ক বাদে যে সংখ্যা থাকে তাকে তার থেকে বিয়োগ করব। মানে 4-এর সাথে 2 গুণ করলাম, তাই না? তাহলে বাকি থাকে 85, এই 85 থেকে এটা বিয়োগ করব। তাহলে কত হচ্ছে?
77। এই বিয়োগ ফল কি 7 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, বিয়োগ ফলটা 7 দ্বারা বিভাজ্য মানে এই পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যেমন 7 12 84, তাই হচ্ছে একসাথে 122 না। তাহলে 7 দ্বারা বিভাজ্য এখনো যারা বুঝি নাই, যেমন আমি অন্য একটা সংখ্যা দিলাম, ধরেন 823, এটা 7 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে চেক করব? 3 × 2 82 মাইনাস এটা 6। সরি, 82 আর এখান থেকে তো 6, তাই না? তাহলে আমরা 6 বিয়োগ করে ফেললে তো হচ্ছে 76 না 74 কেন লিখলাম। এবার দেখেন 76 কি আপনি 7 দ্বারা ভাগ করতে পারেন? কথা বলে না। 76 কি আমি 7 দ্বারা ভাগ করতে পারি? পারি না। তো 76 কে 7 দ্বারা ভাগ করতে পারি না, মানে এটাকেও পারবো না। তাহলে র্যান্ডমলি নিয়মটা আরেকবার বলছি, এককের অঙ্কের সাথে আমরা গুণ করব 2, বাকি সংখ্যাটা থেকে এটা বিয়োগ করব। এই বিয়োগ ফল 7 দ্বারা ভাগ গেলে পুরো সংখ্যা 7 দ্বারা ভাগ যাবে। না বুঝলে আমাকে কোশ্চেন করুন। ঠিক আছে, তাহলে 7 দ্বারা বিভাজ্য শেষ। 8 দ্বারা বিভাজ্য খুব সহজ। ওই 4 দ্বারা বিভাজ্য আর 8 দ্বারা বিভাজ্য কাছাকাছি। 4 দ্বারা বিভাজ্য কি ছিল? শেষে দুইটা ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, পুরো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে, বা শেষে দুইটা শূন্য থাকলে। আর 8 দ্বারার ক্ষেত্রে একটা ডিজিট বাড়বে। 8 দ্বারা বিভাজ্য হবে কিনা চেক করবো কিভাবে? শেষে 3টা শূন্য থাকলে, যেমন এরকম যদি হয়, শেষে 3টা শূন্য থাকলে 8 দ্বারা বিভাজ্য, অথবা শেষের 3টা ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয়, পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন লিখলাম, ধরেন এত বড় একটা সংখ্যা। এখন এই সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে কিনা কিভাবে বুঝবো? শেষে 3টা ডিজিট নিব। এই 3টা ডিজিট মিলে যে সংখ্যা হইল, তাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করতে পারি, 3 × 24 31, শেষের 3টা ডিজিট মিলে যে সংখ্যা হয়, তাকে যেহেতু 8 দ্বারা ভাগ করতে পারছি, পুরো সংখ্যাটাই পারবো। তাহলে 8 দ্বারা বিভাজ্য নিয়ম দুইটা, শেষে 3টা শূন্য থাকলেও হবে, আর শেষের 3টা ডিজিট মিলে যে সংখ্যা হবে তাকে আমরা যদি ভাগ করতে পারি তাইলেও হবে। ঠিক আছে, 4 অঙ্কের 5 অঙ্কের নেই, এটা যে কোনো কিছু হইতে পারে। এটা ধরেন এরকম যদি হয়, সেটা সমস্যা নেই। আপনি এই এককের অঙ্ক আলাদা করে এই বাকিটা নিয়ম একই। এটা 3 অঙ্কের হইতে হবে তা না, 3 অঙ্কের 4 অঙ্কের 5 অঙ্কের যে কোনো কিছু হইতে পারে, নিয়ম একই। 9 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 দ্বারা বিভাজ্যের মতো। অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ করা গেলে পুরো সংখ্যাটা ভাগ যাইতো, তাহলে অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা ভাগ হলে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে, মানে 9 দ্বারা আর 3 দ্বারা হুবহু সেম। ঠিক আছে, যেমন একটা র্যান্ডম একটা সংখ্যা দিলাম, ধরেন এরকম। এখন এই সংখ্যাটা 9 দ্বারা কি বিভাজ্য কিনা কিভাবে চেক করবো? এগুলো সব যোগ করি। 9 × 5 = 14, 20, 22, তাই না? এই 22টা কি 9 দ্বারা ভাগ করতে পারি? কথা বলে না। 22কে 9 দ্বারা ভাগ করতে পারি না, তাহলে এই পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে না। তাহলে একটু চেক করে দেখি কোনটাকে ভাগ যাবে। আরেকটা সংখ্যা নিলাম এরকম, তাহলে এটা যাবে কিনা? 7 × 5 = 12, 21 আর 8, তাই না? 29কে 9 দ্বারা ভাগ যায় না, পুরো সংখ্যা 9 দ্বারা যাবে না। অন্যটা সংখ্যা যদি নেই, কাছাকাছি একটা নেই, কি বানাইতে পারি? 27 বানাই না, তাইলে মনে হবে। অন্যটা সংখ্যা নিলাম, ধরেন এরকম নেওয়ার পরে পাঁচ নিলাম। এবার সব যোগ করেন, 10, 19, 19 আর হচ্ছে 8, 27। এই সবগুলো যোগ করলে 27। 27কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। তো অঙ্কগুলোর যোগফলকে যদি 9 দ্বারা ভাগ করতে পারতেছি, এই 26,955কে 9 দ্বারা ভাগ করতে পারবো। এগুলা এসএস নেওয়া দরকার না, এগুলা সব তো শিটে আছে। এসএস নিয়ে কি করবেন? সব লেখা আছে শিটে, এগুলা সব শিটে আছে।
আর 10 দ্বারা বিভাজ্যের নিয়ম আর কি বলবো, 10 দ্বারা বিভাজ্যের নিয়ম খুবই সহজ। শেষে শূন্য থাকলে দুনিয়ার যতগুলো সংখ্যা শেষ শূন্য আছে সবাই 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য। 100 10 দ্বারা বিভাজ্য। 40 10 দ্বারা বিভাজ্য। তার মানে শেষে শূন্য থাকলে 10 দ্বারা বিভাজ্য। তাহলে একটা সামারি করে দিই প্রথম থেকে। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে 2টা, শেষে শূন্য থাকবে অথবা জোড় হবে। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে সবগুলো অঙ্ক যোগ করার পর যোগফল 3 দ্বারা বিভাজ্য হইলে পুরো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা 9 দ্বারা সেম, সবগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। এবার আসি 4 দ্বারা, শেষে 2টা শূন্য থাকলে 4 দ্বারা বিভাজ্য হবে, শেষে 2টা ডিজিট মিলে যে সংখ্যা সেগুলো 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা এবং 8 দ্বারা বিভাজ্যের নিয়ম সেম। 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি ছিল? শেষে 3টা শূন্য থাকলে হবে অথবা শেষে 3টা ডিজিট মিলে যে সংখ্যা হবে সেটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় পুরো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে। এবার আসি 6 দ্বারা, 6 দ্বারা বিভাজ্য হবে কিনা চেক করবো কিভাবে? সংখ্যাটা যদি 2 আর 3 দ্বারা বিভাজ্য হয়। 7 দ্বারা এককের অঙ্ককে 2 দ্বারা গুণ করব এবং বাকি ডিজিট মিলে যে সংখ্যা সেখান থেকে বিয়োগ করার পর বিয়োগফল 7 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে। এই তো পুরোটা রিভিশন করে দিলাম। এবার একটু শীট দেখে টুকটাক পড়ে নেবেন। কারেন্টে নকশা করতেছে। আর 2টো অঙ্ক করে আপনাদের ছুটি দিব। ধৈর্য নাই, ক্লাস করার ধৈর্য নাই। ক্লাস শুরু করে 45 জন, থাকে 36 জন। দোষ পড়ে টিচারের। আপনার ক্লাস ভালো না লাগলে, অঙ্ক না বুঝলে সেটাও তো বলবেন, তাই না? ক্লাস থেকে চলে যাওয়া মানে কি ধৈর্য নাই? ওকে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়? 3 দ্বারা ভাগ যাবে না সেটা বের করতে হবে, শুধু চেক করে দেখি। তো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে চেক করবো? সবগুলো অঙ্ক যোগ করে যোগফল 3 দ্বারা ভাগ গেলে পুরো সংখ্যা 3 দ্বারা ভাগ যাবে। 6 আর 2 18 1 9, 9কে 3 দ্বারা ভাগ যায়, তার পুরো সংখ্যাকে যাবে। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ যায়, আমাকে বলছে ভাগ যাবে না 9। 4 আর 1 5 আর 1 6, এটা যোগ করলে হয় 6, 3 দ্বারা ভাগ যায়, এটাও হবে না। 3 আর 1 4, 9 4 13, 13কে 3 দ্বারা ভাগ করতে পারি না। এই সংখ্যাটার অঙ্কগুলার যোগফলকে 3 দ্বারা ভাগ করতে পারি না, তার মানে পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করতে পারবো না। 4 2 6 3 9, এটাকেও 3 দ্বারা ভাগ যায়। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ যায়, এটাকে 3 দ্বারা ভাগ যায়, এটাকে 3 দ্বারা ভাগ যায়, এটাকে ভাগ যায় না। এটা হচ্ছে অ্যান্সার। আমাকে বলছে কোনটাকে 3 দ্বারা ভাগ যায় না। খুব সহজ অঙ্ক, তাই না? 74, নিচের কোন সংখ্যাটি 3 এবং 7 উভয় দ্বারা নিঃশেষে বিভাজ্য? দুঃখিত, তাহলে 3 দ্বারাও চেক করতে হবে, 7 দ্বারাও চেক করতে হবে। ক নাম্বার অপশন চেক করি আমরা। 3 দ্বারা কিনা চেক করি। 3 আর 3 6 আর 0 6, 6কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। এটাকে 3 দ্বারা ভাগ করতে পারছি। 7 দ্বারা চেক করি। নিয়ম কি? 2 গুণ 24কে আমরা কি 7 দ্বারা ভাগ করতে পারি? 24কে 7 দ্বারা ভাগ করতে পারি না। তাহলে এই ক নাম্বার অপশনের সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা গেলেও 7 দ্বারা যায় না, হবে না। এটা চেক করি। 4 আর 1 5, 5 3 8, 8কে কি 3 দ্বারা ভাগ যায়? যায় না। তাহলে প্রথমেই এটা 3 দ্বারাই যাচ্ছে না, 7 দিয়ে চেক করা দরকার নেই। গ নাম্বারে আসি। এটা দেখি আগে 3 দ্বারা চেক করি। 9 9 18 21, 21কে 3 দ্বারা ভাগ যায়। তাহলে 21কে 3 দ্বারা ভাগ যায়। এবার 7 দ্বারা চেক করি। তাহলে কত হচ্ছে? 8 5 13 16, তাই না? সরি, ভুল করলাম মনে হয় না? তাহলে আমাদের 15, 15কে কি ভাগ যায়? 399, সরি আমি একটু ভুল লিখছি, 9 হবে এখানে, দুঃখিত, তাই তো বলে এলোমেলো। 7 দ্বারা চেক করবো কিভাবে? শেষের ডিজিট গুণন 2, 39, 39 মাইনাস 18, 21কে 7 দ্বারা ভাগ যায়। 399, এই সংখ্যাটা একাধারে 3 দ্বারা বিভাজ্য এবং একাধারে 7 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে অ্যান্সার। এবার এই প্রশ্নটারই একটা বিকল্প সমাধান আছে। মানে
কথাটা এরকম যে একাধিক সংখ্যার লসাগু দিয়ে যদি সংখ্যাটাকে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি, তাহলে আলাদা করে সবাইকে ভাগ করতে পারবো। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন 3 আর 7, 3 আর 7-এর লসাগু হচ্ছে 21। তাহলে যেসব সংখ্যাকে 21 দ্বারা ভাগ করতে পারবো তাদেরকে 3 দ্বারাও পারবো, 7 দ্বারা পারবো। তাহলে এরকম করে আমরা 3 দ্বারা 7 দ্বারা আলাদা করে চেক না করে 21 দ্বারাও করতে পারি। এই 399 এই সংখ্যাটাকে 21 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, এই যে 21 একে 21, এখানে থাকতেছে কত 18, তার মানে 9, 19। গ নাম্বার অপশনের সংখ্যাটাকে 21 দিয়ে ভাগ যায়। গ নাম্বার অপশনের সংখ্যাটাকে যেহেতু 21 দ্বারা ভাগ যায়, তাহলে এটাকে 3 দ্বারাও যাবে, 7 দ্বারাও যাবে। বাট 21 দ্বারা ভাগের তো নিয়ম শিখে নেই, ভাগ করে করে দেখতে পারেন। এটাকে 21 দিয়ে ভাগ করবেন, এটাকে 21 দিয়ে ভাগ করবেন, এটাকেও এটা করবেন। মানে এখানে একটা নতুন কিন্তু একটা ম্যাথের বেসিক জিনিস শিখলেন। সেটা হলো যে আমাদের কোনো সংখ্যার লসাগু দিয়ে যদি আমরা কাউকে ভাগ করি, লসাগু দিয়ে যাকে ভাগ যাবে ওই সংখ্যাগুলো দিয়েও তাকে ভাগ যাবে। যেমন 3 আর 7-এর লসাগু হচ্ছে 21, 21 দিয়ে আমি যাকে ভাগ করতে পারবো 3 দিয়েও তাকে পারবো, 7 দিয়েও তাকে পারবো। ঠিক আছে, যেমন আমি যদি ধরেন এরকম করি 2 আর 6, 2 আর 6-এর লসাগু বের করেন, 6 লসাগু। তাহলে যাকে 6 দিয়ে ভাগ যাবে তাকে 2 দিয়েও যাবে, ওটা এরকম। তাহলে 3 আর 7-এর লসাগু দিয়ে যদি আমরা ভাগ করি, যাকে ভাগ করতে পারবো 3 দিয়েও তাকে পারবো, 7 দিয়েও পারবো। বাট এবার এটা যদি না বোঝেন, নর্মালি 3 দিয়েও চেক করবেন, 7 দিয়েও চেক করবেন। আজকে এ পর্যন্তই। এখন কার কি প্রবলেম আছে আজকের ক্লাসে বলেন, না হলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। বুঝতে পারছি কি না? কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। আমার ফোনের চার্জও শেষ, আল্লাহ, ফোন 5% আছে, ফোন বন্ধ হয়ে যাবে। এটা ভালো থাকেন সবাই। পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টার শেষ। ক্লাস রেকর্ড থাকবে, যখন ইচ্ছা দেখে নেবেন। আর কোনো ক্লাস না বুঝলে তখন সেটা বলবেন আমাকে যে বুঝিনি। কথা বুঝতে পারছি? আর এমন কেউ যদি থাকেন যে 1 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হয়ে গেছে, শীট পান নাই, আমাকে জানাবেন। এখন এর বাইরে কোনো কোশ্চেন আসে কিনা আমি বলতে পারবো না, আসতে পারে। আমার কাছে সব করানো অসম্ভব। এটা যদি কোনো টিচার যদি বলে যে আমি একদম দুনিয়ার সকল ম্যাথ করাইতে পারবো, সে ভুল বলবে, এটা মিথ্যা বলবে। হ্যাঁ, আপনাকে আমি সকল নিয়ম টাচ করাইতে পারি, বাট সব ম্যাথ না। সব ম্যাথ করানোর প্রয়োজনও নাই, আপনাকে বেসিক জানতে হবে। মানে এখন বলতে পারেন তাহলে আপনি এগুলা কেন করাচ্ছেন? বিভিন্ন বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে 4-5 বছর ধরে যে গবেষণা করে যেগুলো থেকে প্রশ্ন বেশি হয় বা যেগুলো থেকে আসে, সেগুলো আপনাকে আমি করাচ্ছি। এবং আপনি 85টা ক্লাস করলে যে কোনো জবের পরীক্ষায়, ব্যাংক বাদে, ব্যাংকেও পারবেন, বাট ব্যাংক ইংলিশ ভার্সন, ব্যাংক বাদে যে কোনো জবের পরীক্ষায় টুকটাক কমন পাবেন, হুবহু হুবহু পাবেন, নিয়মের মধ্যে পাবেন। এটা সম্পূর্ণ কমপ্লিট করলে অনেক অংশে কভার হবে। বাট এটা এই গ্যারান্টি আমি দিই না কখনো যে সব পারবেন। গতকাল একজন নক দিছিল যে সে কি নিবন্ধনে করছে, ভর্তি হবে, সে কি 20টা প্রশ্নই কমন পাবে কিনা। আমি বলছি ভাই, এই গ্যারান্টি আপনাকে আমি দিতে পারবো না, আপনার ভর্তি হওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, মানে এটা অনেকে জিজ্ঞেস করে। একজন আমাকে নক করছে যে প্রাইমারি কোর্স করবে, সে তো জিজ্ঞেস করলো যে ম্যাথ পড়াবে সে বিসিএস ক্যাডার কিনা। মানে সে প্রাইমারি ম্যাথ পড়বে, তার রিকোয়ারমেন্ট হচ্ছে বিসিএস ক্যাডার লাগবে। বাট এই ধারণাটা ভুল সম্পূর্ণরূপে। হ্যাঁ, মানে কেন ভুল? হ্যাঁ, অভিজ্ঞতার একটা বড় ফ্যাক্ট, বাট মানে বিশেষ কারোর সারা যে বোঝাতে পারবেন এরকম না। মানে আপনাদের কথা বলছি না, মানে একজন বললো সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো যেটা বলতে চাচ্ছিলাম, এইগুলার মধ্যেই কমন পাবেন, তারপর এলোমেলো হইতে পারে। বাট প্রাইমারি নিবন্ধন বিশেষ করে কোশ্চেন দেখলে দেখবেন এগুলোই ঘুরাই ফিরে আসতেছে, প্রায় বিশেষ করে প্রাইমারি নিবন্ধনে ঘুরাই ফিরে এগুলোই আসে। যাই হোক, ফোন বন্ধ হয়ে যাবে না, আরও কথা বলতাম। মোট কথা,
আমার সাথে শেষ পর্যন্ত ক্লাসে থাকেন, 85 ক্লাস করেন, একটা প্রতিজ্ঞা নেন যে না ভাইয়ের সাথে শেষ পর্যন্ত ক্লাস করব, সে বুঝি আর না বুঝি। তারপর দেখেন, আচ্ছা একটা ক্লাসে আমি ম্যাথ করাইলাম 15টা, আপনাকে কি সব বুঝতে হবে? আপনি 15টার 13টা বুঝেন, 10টা বুঝেন, তাতে তো লাভ। ওই 1 ঘন্টা বাসায় বসে থাকার থেকে লাভ না? লাভ কিনা? মানে 200 টাকা 300 টাকায় যে সার্ভিসটা আমি দেওয়ার চেষ্টা করব, এটা অফলাইনে কয়েক হাজারের থেকেও বেশি, বা মানে এটা কয়েক হাজার টাকা দিয়েও পাবেন না। মানে আমি যে ভালো পড়াই তা বলতেছি না, বাট আমি চেষ্টা করতেছি আর কি, মানে আমার সাধ্য মতো চেষ্টা করতেছি। এখন জানি না কি হয়, সাধ্য মতো মানে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। এই ক্লাস এভাবেও হবে, হোয়াইট বোর্ডও হবে। যেমন অকিক নিয়মের প্রথম ক্লাস আমাদের হোয়াইট বোর্ড হবে, এটা বিভিন্নভাবে এটা মিলাইয়া হবে আর কি, যেটা যেখানে দরকার চেষ্টা করতে হবে। আর আমি আবারও বলছি, শেষ পর্যন্ত কিন্তু এই স্টুডেন্টগুলো আমি খুঁজে পাবো না, পাই যেন আমার কথাটাকে আপনারা ভুল প্রমাণ করবেন, এটা আমি চাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে কথা বলবো। আজকে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যুৎ নাই, ওয়াইফাই নেই, কিচ্ছু নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই আপনারা, শুভরাত্রি।